আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। কেউ কেউ তাদের প্রতীকের প্রচারণা করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। কয়েক জায়গায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। তারেক রহমানের সফর ঘিরে সিলেটে উৎসবের আমেজ। কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচার। সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি, এর জন্য উনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই। স্বাভাবিকভাবে সিলেটবাসী, দক্ষিণ সুরমাবাসী তথা বিএনপি পরিবার আপাম জনগণ অত্যন্ত খুশি। কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, জনমনে আতঙ্ক। নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা। কিশোরগঞ্জ যেভাবে উৎপাত করতেছে তাতে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না। মার্ডার, খুন, লুটপাট, ছিনতাইকারী এগুলো দমন হয়েছে না, আর নির্বাচন তো বহুত একটা ব্যাপার স্যাপার। এটা রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে সকাল থেকে রোগী ভোগান্তি। হামলাকারীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি আন্দোলনকারীদের। এত রোগী আর ডাক্তাররা যদি কর্মবিরতি করে তাহলে এই রোগীগুলোর অবস্থা কি হবে? ইন্টার্ন ডাক্তার নাকি শুনলাম ধর্মঘটে গেছে, রোগীর অবস্থা তো দেখতে পাচ্ছেন। এই ধর্মঘট যদি না থাকে তাহলে হয়তো আমাদের সবাই দেখাশোনা করতে পারতো, রিপোর্টও করতে পারতেছি না। তীব্র শীত ও কুয়াশায় কুড়িগ্রামে ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক। গোপালগঞ্জের চাষিদের কপাল পড়েছে নিম্নমানের বীজে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। প্রতীক বরাদ্দ কার্যক্রমে দিনভর সরব ছিল সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলো। সকাল থেকে শুরু হয় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। এর আগে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণবিধি মানা চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা। কয়েক জায়গায় প্রতীক বরাদ্দ নিতে আসা প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে উঠেছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। দিনভর উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ কর্মী সমর্থক ও প্রতিনিধিদের নিয়ে উপস্থিত হন বিভিন্ন দলের প্রার্থীরা। শুরুতেই তাদের আচরণবিধি মেনে চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা। এরপর একে একে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পান, আর স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেয়া হয় তাদের আবেদনকৃত পছন্দের প্রতীক। এবারে নির্বাচনে 119টি প্রতীক থেকে বরাদ্দ পান প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণার কথা দেন তারা। 2001 সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, একে অপরের সৌহার্দ্য ভাই ভাই হিসেবেই সবাই সবার সঙ্গে সুন্দর আচরণ করছে। আমি মানুষের বিগত দিনে কল্যাণ করেছি, সেই কল্যাণ মানুষ বিবেচনা করেই আমাকে ভোট দেবে সেটা প্রত্যাশা করি, এবং সেই বিবেচনায় আমি অনেক এগিয়ে আছি এবং শতভাগ বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষ সেটা বিবেচনা আনবে। কেউ কেউ শত শত লোকের মধ্যে 21 বছর পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নীতি অনুযায়ী মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। বিভাগের 3 জেলায় সমাবেশে বক্তব্য রাখবেন, ধানের শেষ প্রতীক তুলে দেবেন প্রার্থীদের হাতে। সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের প্রত্যাশা। সবশেষ 2005 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে এসেছিলেন তারেক রহমান। এবার দলের চেয়ারপারসন মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে হারানোর পর চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মায়ের দেখানো পথেই মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। তিনি বক্তব্য রাখবেন। 11 জন আমাদের যে 6 জন ক্যান্ডিডেট রয়েছে সিলেটের এবং 5 জন সুনামগঞ্জের, তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। মানুষ একদিকে দেখতে চায় তাদের নেতাকে, আরেকদিকে শুনতে চায় 31 দফা সংস্কারের যে কর্মসূচিগুলো রয়েছে সেই সংস্কারের কর্মসূচির মধ্যে ঠিক কী বলেন। স্বাগত জানাতে সাজ সাজ রব সিলেট বিভাগ জুড়ে। পোস্টার ব্যানারে অন্যরকম এক আবহ সড়কগুলোতে। স্বাগত জানিয়ে মিছিল করছেন নেতাকর্মীরা। এ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের আত্মার আত্মীয়, উনি আমাদের সিলেটে আসতেছেন। স্বাভাবিকভাবে সিলেটবাসী, দক্ষিণ সুরমাবাসী তথা বিএনপি পরিবার আপাম জনগণ অত্যন্ত খুশি। সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি, এর জন্য উনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই। জবাই আলিয়া মাদ্রাসা মাঠে দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশের আগের রাতেই মাঠে জড়ো হবেন নেতাকর্মীরা। পুরো নগরী সমাবেশে পরিণত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের।
নিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অথচ নির্বাচনকালে নিরাপত্তা নিয়ে কুমিল্লায় বাড়ছে উদ্বেগ। 24-এর গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের বড় একটি অংশ এখনও উদ্ধার হয়নি। সীমান্ত ঘেঁষাই জেলায় কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চোরাকারবারীদের হাতে দেশি বিদেশি অস্ত্রের মহড়া যেন নিত্যদিনের চিত্র। প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতিতে কতটা নিরাপদ হবে ভোটের মাঠ? 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে কুমিল্লার একাধিক থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা হয়। সেই সময় লুট হয়ে যায় বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি। বছর পেরোলেও পুলিশের লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি এখনও। একথা স্বীকারও করেছেন কর্মকর্তারা। তবে নির্বাচনের আগে নতুন করে দেশে যেন অস্ত্র ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থানে বিজিবি। লুণ্ঠিত অস্ত্রের মোটামুটি 90% মতো আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। বাকিগুলো আমরা আশা করছি নির্বাচন আগে উদ্ধার করতে সমর্থ হব। নতুন করে যদি অস্ত্র বাংলাদেশে যাতে আসতে না পারে এবং ইতিমধ্যে যদি কোনো অস্ত্র বিভিন্ন জায়গায় থাকে সেটাও কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকাতে আমরা কন্টিনিউয়াস অপারেশন করে ধরার ব্যবস্থা করছি। শীতে এবার কুড়িগ্রামে ফসলের ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা বলছেন, শৈত্যপ্রবাহের কারণে সবজিতে পোকামাকড়ের উপদ্রব বেড়েছে, নষ্ট হয়েছে শস্যের বীজতলা। অন্যদিকে গোপালগঞ্জের চাষিদের অভিযোগ, এবার নিম্নমানের বীজের কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে কৃষি বিভাগ। শীত শুরু হয়েছে অক্টোবর থেকে। পৌষের শীতে অনেকটা স্থবির হয়ে পড়ে জনজীবন। বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে ফসলের মাঠেও। 16টি নদ নদীর 4.5 শতাধিক চরে প্রায় 45,000 হেক্টর আবাদি জমি। মরিচ, বেগুন, করলা সহ বিভিন্ন ফসল উৎপাদন হয় সেখানে। কৃষকরা বলছেন, তীব্র ঠান্ডায় নষ্ট হয়েছে বোরোর বীজতলা। ঘন কুয়াশায় আলু সহ বিভিন্ন সবজির ফুল ফলে পচন ধরছে। ছত্রাকের আক্রমণে বিবর্ণ হচ্ছে আবাদ। এতে ফলন কমার পাশাপাশি উৎপাদন খরচ বৃদ্ধিতে ক্ষতির শঙ্কায় কৃষকরা। ভুট্টারও ক্ষতি হওয়া লাগছে, সবকিছু আমাদের কম বেশি ঠান্ডার কারণে ক্ষতি হওয়া লাগছে। করলা গাছ গাছছি, মরিচ গাছ গাছছি, বেগুন গাছ গাছছি, সব নষ্ট হয়ে গেছে। এমন শীত গাছে এত ওষুধ পানি দিচ্ছি তাও কাজ হয় নাই। যেটা নবল বাতে বিছন পাচ্ছে সেটা বিছন গাড়ার মতন এখন উপযুক্ত হয় নাই, যতক্ষণ দিন ছাড়ে নাই। ঠান্ডায় তো আমাদের কোনো বর্তমানে বীজ নেই। বীজ যখন ঝেলে ফেলাইছে এলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। বিঘা প্রতি 10 থেকে 15,000 টাকা বেশি উৎপাদন খরচ বাড়তেছে। ক্ষতির হাত থেকে রক্ষায় ওষুধ স্প্রে করা, রাতে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেয়া সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। বড় বীজতলা আমরা প্রায় 52 থেকে 53 হেক্টর আক্রান্ত পেয়েছি। আমরা কৃষককে বিভিন্ন পরামর্শ দিচ্ছি কি কি ব্যবস্থা গ্রহণ করলে যে বড় বীজতলাগুলো এই অতি সত্যপ্রভা থেকে রক্ষা পাবে। এবং আলুর ক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন সঠিকভাবে, সঠিক মাত্রায়, সঠিক ছত্রাকনাশকটা স্প্রে করে। এদিকে গোপালগঞ্জের কৃষকদের দাবি, নিম্নমানের সবজি বীজের কারণে জমির ফলন নষ্ট হয়েছে। সদর উপজেলার সিলোনা ও রঘুনাথপুর গ্রামে সবজি চাষের খ্যাতি রয়েছে। প্রতি বছর কেবল শীতকালীন সবজি চাষে বিঘা প্রতি লাখ টাকা আয় করেন কৃষকরা। তবে এবার উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। ব্রকলি, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি চাষবাস করছি, এবার লাভবান হতে পারবো না। যে এমনি রুইছি 10 দিন পরে ফুল এসে গেছে, ফুল এসে গেলে এবার তো আমাকে আর ক্ষতি। এবার তো বীজ তো তেমন ভালো পাই নাই। ফুলকপি প্রতি বছর ক্যান্ডি বীজটি ভালো ছিল, ওটা পাওয়া যায় না। এবার তারপরে নতুন বীজ দিছি, তা ছোট ছোট গাছ